বিএনপি কিভাবে করবে 31 দফা যদি আমরা ধরি তাহলে মানে খুব সিলি অর্থেই বললাম যে 31 দফা, এবং আজকের গণমাধ্যম এবং বিগত সময় আলোচনাও যদি আপনি দেখেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটা বড় রকমের কথা আছে, যদিও বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে, এমনও আমি দেখছি। কিন্তু এটি নিয়ে কথা আছে যে প্রশাসক নিয়োগ, একটা বড় সংখ্যক জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে, 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে যথার্থ ব্যাখ্যা বিএনপি দিতে পেরেছে কিনা সরকার? আচ্ছা, আমি ওই কথার সাথে মিলিয়ে সংবিধান নিয়ে দুই একটা কথা বলি, কারণ টোটালিতে একটা আলোচনা আমার বিবেচনায় ভালো হচ্ছে, একটু সবার চিন্তার খোরাক যোগাবে এবং আমরা একটা পথ খুঁজে বের করতে পারি। প্রথম কথা যে আমরা তো সমস্ত নির্বাচিত সংস্থা চাই, এবং আমি এক কথা, যেহেতু আপনার কথার শেষে যেটা বলতাম আগে উত্তর দিয়ে অন্য জায়গায় আসি, যে আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে বর্তমান সরকার আমাদের সর্বস্তর, আমি সর্বস্তরের কথাটা এই জন্য বললাম, আমাদের দাবি হচ্ছে জেলা পরিষদ থেকে শুরু করে একেবারে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ পর্যন্ত সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচন এই তো অনুষ্ঠিত হতে হবে এবং যত দ্রুততম সময় যাওয়া দরকার। এবং ওইটা দেওয়ার আগে আরেকটা কথা আমরা বলতে চাই, আমাদের সংবিধানে দেখবেন স্থানীয় সরকারের যে ক্ষমতা দেওয়া আছে এই প্র্যাকটিসটা কিন্তু হয় না। আমাদের পার্লামেন্ট মেম্বাররাই ক্ষমতার প্র্যাকটিস করে, কিন্তু পার্লামেন্ট মেম্বার সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ, আন্তর্জাতিক চুক্তি, জাতীয় বাজেট প্রধানত এই জায়গায় করবে, আর জনগণকে সম্পৃক্ত করে স্থান উন্নয়নের কাজ করুক। সেই আলোচনার মধ্যে সেখানে কিন্তু সংবিধানের অনুচ্ছেদগুলো আছে, 11, 59, 60 আমি দেখছি। আসছি, কথাটা আসি যে ওটা তো অবশ্যই আছে। আমি তো বললাম যে নির্বাচিত মানে স্থানীয় সরকারের কথা বলা, সেইটা করুক, এটা চাই। এবার আসি, আমি ছোট্ট 2-3টা কথা বলে, ধরুন এই যে সংবিধান সংস্কারের কথা বলছে, এটা কারেক্টলি বলা হয়েছে যে একটা সংবিধান, একটা আমরা মনে রাখি, এটা একটু বলতেই হচ্ছে, খালি শব্দটা বলি, অনেকে হয়তো বুঝবে না। আমরা একটা শ্রেণীবিভক্ত সমাজে আপনি সব কিন্তু সমভাবে পাবেন না, তাইলে এইটা একদিনে হবে না। ধরুন যদি আমরা কমিউনিস্টরা যে বিপ্লব করতে চাই সেটা করতে পারলে তখন হয়তো একরকম, তার আগ পর্যন্ত আমরা চাই একটা ডেমোক্রেটিক সংস্কার, যে কথাটা খুবই কারেক্টলি বলা হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে একটা গণতান্ত্রিক সংস্কার করে আগাইতে হয়। এবার আমি ছোট ছোট 2-3টা উদাহরণ দিই বোঝার জন্য, আমি কোনো অন্য তত্ত্বে না যে, এই যে একটু আগে যে আমরা স্থানীয় সরকার এবং পার্লামেন্টের কথা বললাম, ধরুন যদি আমরা দেখি যে কাজের প্র্যাকটিস করতে যেয়ে দেখা গেল স্থানীয় সরকারকে দুর্নীতিমুক্ত, দক্ষ, শক্তিশালী করার জন্য আমাদের সংবিধানে যেভাবে লেখা আছে এখানে কিছু পরিবর্তন দরকার, তাহলে তাই করব, ক্লিয়ার। তাহলে এটা শুরু করবে কারা? পার্লামেন্ট। তারা এটা আলোচনা শুরু করবে, জাস্টিফাইড আমি শুরু করবে, এবং কোন পয়েন্টে যদি প্রয়োজন হয় গণভোটের জায়গায় যাবে, জনগণকে সম্পৃক্ত করার মতের জন্য। একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এবার আসি, ধরেন আমাদের এই যে সংরক্ষিত নারী আসন আছে, যেমন আমাদের দাবি, এখানে সবাই হয়তো একমত না, কিন্তু বোঝার জন্য বলি যে আমাদের দাবি যে অনেকদিন তো হলো, 55 বছর, তো এখন আর দেরি না করে এই নির্বাচিত আসন, নারীদের সংরক্ষিত আসন থাকুক, 100 করুক, কিন্তু সরাসরি ভোট হোক। তো ধরুন অন্য দল রাজি না, কিন্তু আমরা আলোচনা চালাই, এইবার না হোক ভবিষ্যতে আমরা দেখব। তাহলে সংস্কার মানে এই জায়গা, ধরুন বোঝার জন্য পার্লামেন্টের ডেমোক্রেসির কথা বলছি আমরা, কিন্তু পার্লামেন্টের মেম্বারদের এই হার নার বাইরে যাওয়ার কি সুযোগ আছে? সাধারণভাবে দেখেন কিন্তু নাই। থাকলে সেটা কিন্তু আমাদের সংবিধানে কতগুলো বার দেওয়া আছে 70 অনুচ্ছেদে, যার জন্য আমরা যদি বলেন, আমরা এবং ওই আলোচনায় দেখলাম অধিকাংশ রাজনৈতিক দলগুলো একমত যে সরকারের পতন ঘটে বা জাতীয় বাজেট এইরকম জায়গায় ছাড়া অন্য পয়েন্টগুলো যে কেউ সংসদ সদস্য আলোচনা করতে পারবে, বিরুদ্ধে করতে পারবে, ভোট দিতে পারবে। এমনকি এই যে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ভোটে অনুষ্ঠিত হবে, যার যার মতো ভোট দিতে পারবে। তা কথার কথা সংস্কারই। এবার আমি একটা খালি ছোট্ট মজা করে বলি, ধরেন সংস্কার করলাম, আপনার কি মনে হয় যে পার্লামেন্টে দাঁড়ায় এখনকার পরিস্থিতিতে ওই দলের পক্ষে একজন সংসদ সদস্য বিরুদ্ধে ভোট দেবে বা বেশি বলবে? ও কিন্তু দেবে না, কারণ চিন্তা করবে প্রধানমন্ত্রীর এই রকম ক্ষমতা, এটা কালচারাল প্র্যাকটিস না হওয়া পর্যন্ত আমি আজকে বিরোধিতা নৈতিকভাবে করলেও আগামীতে মরণ আমি নাও পাইতে পারি। তাহলে জিনিসটা খালি আপনি লিখলে হচ্ছে না, এর সাথে কালচারাল ডেভেলপমেন্ট সহ অনেক কিছু জড়িত। তা আমি বলছি যে যেমন ধরেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা, নিশ্চয়ই আমি বলছি সংবিধান সংস্কার মানে এই ধরনের সুনির্দিষ্ট যে জায়গাগুলো আছে, তার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্য দিয়ে এটা আসলে আরো উন্নততর জায়গায় করতে হবে। এবং যে বললো কেনা করে নাই, এটা না করাটাও ভুল হবে, করতেই তো হবে। আরেকটা উদাহরণ দিয়ে এখানে আমি শেষ করি। ধরেন আমরা এই জন্ম, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইখানে কিন্তু আমরা একটা মৌলিক অধিকারের কথা বলে রেখেছি, কিন্তু আমরা যেমন অনেকদিন ধরে বলছি যে আমাদের দেশের আয়টায় যেখানে পৌঁছাইছে, অন্ততপক্ষে এইটা একটা সাংবিধানিক গ্যারান্টি যে প্রতিটি মানুষ যাতে তার ন্যূনতম এই চাহিদা পূরণ করতে পারে, সেই রকম জায়গাটা সাংবিধানিক গ্যারান্টি দিতে হবে, যাতে করে কেউ কাজ না পেলে সে যদি সরকার ব্যর্থ হয় কোর্টের কাছে গেলেও
সে যাতে কোর্টই নির্দেশ দিতে পারে, এবং যতক্ষণ মতো কাজ না দিতে পারে সরকার দায়িত্ব নাও। তা আমি এই ধরনের জায়গাগুলো, ধরেন সংস্কার, এখন ধরে নেন আমরা কমিউনিস্টরা মৌলিক সংস্কারের কথা বলি, বিএনপি আর এক রকম বলে, যেটা বলেন 31 দফা। এখন তো আপনাকে একটা জায়গায় আসতে হবে, জায়গাটা কি? ওই যে বললাম, বিএনপি তার বক্তব্য অনুযায়ী, বিএনপি মানে ক্ষমতাসীন বলে বলছি, ক্ষমতাসীন অন্য যে হতো আপনি নামটা খালি জুড়ে নেন, তারা যেটা করবে আমরা তার সাথে যদি কোনো পয়েন্টে একমত থাকে ওই যে ঐক্যের আলোচনায় সেটুকুই থাকবো, যেটা দ্বিমত করবো আমি পলিটিক্যালি ফাইট করব। পার্লামেন্টে আমরা নাই, থাকলে পার্লামেন্টে ফাইট করতাম, এখন বিরোধী ফাইট করব, জনমত যাচাই করব, তার উপরে দাঁড়ায় বিএনপি বা ক্ষমতাসীনরা তার সিদ্ধান্ত নেবে। তাহলে আগানোর এই ছাড়া কি আর কোনো নতুন পথ আছে? নতুন কোনো পথ নাই। যদি একটা সামগ্রিক অর্থে আমূল পরিবর্তন ওই ধরনের বিপ্লব করে না করতে পারি, তার আগ পর্যন্ত এটাই করতে হবে। এবং এইটা যদি যুক্তিসঙ্গতভাবে না মেনে আমরা যদি আমারটা জোর করে চাপিয়ে দেওয়ার কথা বলতে চাই, এবং যদি ওইটাই তথাকথিত জনগণের ইচ্ছা বলতে চাই, তাহলে তো এটা হবে না, তাহলে তো জটিলতা চলতে থাকবে। এবং যতটুকু আমরা এগিয়ে আসার, ধরুন এই যে সুযোগটা হয়েছিল, এই সুযোগটা কিন্তু হবে না। এইখানে আমি একটু এই পার্টে এই কথাটা বলি, দেখেন আমরা যখন এই আলোচনা করছি এটা খুবই জরুরি আলোচনা যেটা করলাম, কিন্তু মনে রাখা দরকার, ওই যে রনি কথাটাকে মনে করিয়ে দিয়েছেন, এটা আমরাও প্রথম দিন থেকে বলে আসছি, আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে তো গ্রামের কৃষি। এই যে দেশে কথার কথা, যদি দেশে এই যুদ্ধ থাকে, আমাদের অন্যান্য সংকটগুলো হয়, কিন্তু যদি আমরা কৃষি উৎপাদনটা ঠিক রাখতে পারি এবং ওইখানে কৃষকের প্রণোদন দিয়ে, তাহলে অন্ততপক্ষে খাওয়ার তো আর অসুবিধা হবে না। উদাহরণ দিচ্ছি আর কি। তাইলে আমাকে তো ওই জায়গায় কিভাবে করব কৃষির জায়গা? আমার এই যে কোটি মানুষের কাজ নাই, বেকারত্ব, খালি তো আপনি, হ্যাঁ এটা ভালো খবর, ওই যে কি বলে ফ্যামিলি কার্ড, কিন্তু যাতে জিনিসপত্রের দাম ঠিক থাকে এবং আস্তে আস্তে কর্মসংস্থানের দিকে যেতে পারি, সম্পদের বন্টন, সুষম বন্টনের জায়গায় যেতে পারি। শ্রমিকের দেখেন এত আলোচনা হলো, রাজা উজির কত মারলাম, কিন্তু ন্যূনতম মজুরির আলোচনাটা কিন্তু করতে পারলাম না। তাহলে আমি বলছি সেই আলোচনাগুলো এখন বরঞ্চ সরকার যারা ক্ষমতায় আছে এবং বিরোধী আমরা যারা আছি রাজপথের, আমরাই আমাদের যারা বিরোধী দল মনে করছি, আমাদেরকে বরঞ্চ এই আলোচনার সুযোগগুলো করে দেওয়া দরকার। তাহলে কিন্তু জনগণও ইনভলভ হতে পারে, এবং জনগণের স্বার্থে আমরা আগামীতে কিভাবে এগিয়ে যাব সেই পথ কিন্তু আমরা দেখাতে পারি।